আপনাদের মাঝে আমাদের সেই আকাঙ্ক্ষিত চিরপরিচিত এবং আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান পুলিশ সুপার ঝিনাইদহ মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। গরুর মোটা তদাকরণ প্রকল্পের ঋণ বিতরণ অনুষ্ঠান, সাথে সাথে জঙ্গি ও মাদকের বিরুদ্ধে রুখে দেওয়ার একসাথে এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি এসিএনজিওর নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ শামসুল আলম, উপস্থিত জনাব মাহাতাব উদ্দিন অফিসার ইনচার্জ কালীগঞ্জ হরিণাকুণ্ড থানা, উপস্থিত আছেন গোলাম মোস্তফা চেয়ারম্যান ৮ নং ছাত্র ইউনিয়ন পরিষদ, উপস্থিত জনাব ফজলুর রহমান মালিকা সভাপতি চাঁদপুর মালিক মাধ্যমিক বিদ্যালয় এবং সামনে উপবিষ্ট সকল মা বোনেরা এবং অন্যান্য যারা আছেন। আসসালামু আলাইকুম। এটা ডিস্টার্ব করে নাকি? তো আমি এসে আমার কাছে যেটা উপলব্ধি হচ্ছে সেটা হলো যে মানে এই অনুষ্ঠানটা একেবারে গ্রামের রুট লেভেলের মানুষদের নিয়ে, যে রুট লেভেলের লোকদের নিয়ে যে একটা অনুষ্ঠান হচ্ছে এবং এই সিএনজিও আয়োজনটা করেছে, ঋণ দান করছেন, তো আসলে ভালো লাগছে। যাই হোক, আপনারা গরু মোটা তাজাকরণ প্রকল্পে ঋণ নিচ্ছেন, এই সময় একটু বলি আর কি। আমি কিন্তু এই গরু মোটা তাজাকরণে যে বিশ্ববিদ্যালয় করে সেখানে লেখাপড়া করেছি, কৃষি বিশ্ববিদ্যালয়। ওইখানে দেখেছি গরু কীভাবে মোটা তাজা করে। তো যাই হোক, এই মোটা তাজাকরণের নামে যেটা করা হয় এটার পিছনে অন্যায় কিছু কাজ করা হয়, সেটা আপনারা জানেন। ওই যে গরুকে ইঞ্জেকশন দেওয়া হয়, গরুকে কিছু ভিটামিন খাওয়ানো হয়, গরুকে কিছু ওই মলাসেস দেওয়া হয়, সেই মলাসেসের মধ্যে এমন কিছু জিনিস দেওয়া হয় সেটা আপনারা জানবেন না, এনজিওরা জানেন। এটা এনজিওর যারা বিশেষজ্ঞ যারা এই কাজে জড়িত তারা জানেন, আর কেউ জানবে না। আমার মনে হয় সভাপতি সবাই জানে না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে সামনে কুরবানি ঈদ আসতেছে, এই কুরবানি ঈদে যে গরু মোটা তাজাকরণের নাম দিয়ে অনেকে কিন্তু অনেক অন্যায় কাজ করে, বিশাল বিশাল গরু। তো আপনারা যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনাদের মধ্যেও কিন্তু অনেকে করে। আপনারা অনেক কিছু, অনেকে আছেন লেখাপড়া জানেন না, অনেকে আছেন ভালোভাবে কথা বলতে পারেন না, ভালো টাকা পয়সা নাই, কিন্তু ওই কাজটা করতে পারেন। কারণ ওই যে কুরবানিকে সামনে রেখে 6 মাস বা 3 মাস আগে সামনে রেখে কিছু কাজ করে, 2-1 করে এই কাজটা। বিশাল বিশাল গরু বানায়, মোটা তাজা করে। যে গরু মোটা তাজা হওয়ার কথা 9 মাসে, সেটাকে আপনারা 3 মাসে করে ফেলেন। এই গরু খাইলে কী হয় জানেন আপনারা? যে ভ্যারাইটিস রোগ হয়, কিডনি রোগ হয়, ক্যান্সার রোগ হয়, লিভার রোগ হয়, হার্টের রোগ হয়, ভ্যারাইটিস রোগ, চর্ম রোগ হয়। এই রোগ হয়ে মানুষ, যে লোকের বাঁচার কথা, ন্যাচারালি বাঁচার কথা, হায়াত মুক্ত আল্লাহর কাছে, তারপর নর্মালি বাঁচার কথা 60 বছর 70 বছর, সে 30 বছর 35 বছর 40 বছর মারা যায়, জানেন তো। আর এই গরুগুলি যেখানে ওই যে কুরবানির সামনে নিয়ে ধরেন আগামী 7 দিন পরে কুরবানির ঈদ, এই কুরবানির ঠিক 7 দিন আগে ওই দোষটা দেয়, সে ধরতে পারে না, চলতে পারে না, এরকম কিছু কাজ করা হয়। তো আমি এই যে এখানে মোটা তাজাকরণ, এটা ওনারা যেটা করতেছেন আমি যেটা জানি, এটা তো জেনুইন পদ্ধতি, একেবারে জেনুইন পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন, এটা সরকার স্বীকৃত, এটা স্বাস্থ্যসম্মত, এটা মানে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক স্বীকৃত, সব কিছু স্বীকৃত। আমি যেটা বলতে চাচ্ছি, এতগুলি কথা বলার উদ্দেশ্য হলো যে আপনারা অন্যায়ের দিকে যাবেন না। মোটা তাজা করবেন, অবশ্যই করবেন, অন্যায়ের দিকে যাবে না। ওনারা যে নিয়ম বলে সেই নিয়ম অনুযায়ী করবেন। আমি কিন্তু ওনাদের বিরুদ্ধে বলতেছি না, আপনাদের বিরুদ্ধে বলতেছি না। আমি জাস্ট উদাহরণ হিসেবে তুলে ধরলাম জিনিসটা, যে ওনারা যেভাবে বলে, যেভাবে যে ডোজ দেয় সেইভাবে করবেন, তাহলে আপনারা সার্থক করবেন, আমরা সার্থক হবো। যারা কিনবো তারা সার্থক হবে, আপনারা যারা বিক্রি করবেন তারা সার্থক, যারা আমাদের এই কাজে ঋণ দিচ্ছে তারাও সার্থক হবে, এই জাতি সার্থক হবে। ঠিক আছে, এটাই আপনাদের কাছে অনুরোধ। তো এই যে ঋণ দিচ্ছে গরু মোটা তাজাকরণের জন্য, আপনারা তো এর মাধ্যমে আপনারা স্বাবলম্বী হচ্ছেন, কেউ কর্মসংস্থান পাচ্ছে, কেউ আত্মনির্ভরশীল হচ্ছেন, কেউ সচ্ছল হচ্ছেন, এক একজন এক এক দিয়া, কেউ আর্থিকভাবে উন্নয়ন হলে তো সব কিছুতে উন্নয়ন, তাই না? তো এই সব কিছু আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন। তো আমি মনে করি যে শুধু গরু মোটা তাজা করা না, এর মাধ্যমে আপনারাও মোটা তাজা হচ্ছেন, তাই না? যেহেতু আর্থিকভাবে মোটা তাজা স্বাবলম্বী হচ্ছেন, আপনারা মোটা তাজা হচ্ছেন, তাই না? তো আমি মনে করি এই যে আপনারা এই যে আর্থিকভাবে সুবিধা পাচ্ছেন, মনে করি ঋণ দিয়ে, কেউ ঋণ নিয়ে হয়তো দেখা যায় গরু মোটা তাজা করলো, কেউ নিয়ে ফসল ফলায়, কেউ একটা গাড়ি মানে ছোট একটা রিক্সা কেনে, কেউ ভ্যারাইটিস কাজ করে, এক একজন এক একটা করে আর কি।
যে যে প্রকল্পের ঋণ নেয় সেই ঋণ নিয়ে সেই কাজটা করে। তো করে কি হয়, এই আপনাদের এই যে আপনারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, স্বাবলম্বী হয়ে কী করেন, আপনারা খেয়ে পরে বেঁচে থাকেন, আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়া করান, আপনাদের বাবা মা যা আছে তাদের জীবনযাপন যেটা দরকার সেটা করেন, সব কিছু ভালোভাবে বেঁচে থাকার জন্য যে জিনিসগুলি। একটা এলাকায় সব কিছুই ঠিক আছে, মানুষ ব্যবসা বাণিজ্য করতেছে, ভালো খাওয়া দাওয়া করতেছে, ভালোভাবে অর্থ উপার্জন করতেছে, ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, সব কিছুই করতেছে, কিন্তু হঠাৎ করে দেখা গেল ওই এলাকায় খারাপ কিছু দেখা গেল। খারাপ কিছু দিক, আপনি টাকা পয়সা গরু বিক্রি করে যাচ্ছেন, গরু মোটা দাদা করতেছেন, গরু বিক্রি করলেন 70,000 টাকা, 70,000 টাকা বিক্রি করে রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার টাকাটা ছিঁড়ে করে নিয়ে গেল। আপনি ফসল বিক্রি করে বাড়িতে যাচ্ছেন, আপনার টাকাটা ছিঁড়ে করে নিয়ে গেল। বাড়িতে বা বাড়ির মতো বলছিলেন, বাড়িতে যাওয়ার পরে রাত্রে ছুটি করে নিয়ে গেলো বা ডাকাতি করে নিয়ে গেলো, তাহলে আপনার কি হলো? তাহলে তো আপনার সার্থক, ওই এলাকার জন্য আইনশৃঙ্খলা ভালো, তাই না? আমি যদি আইনশৃঙ্খলা ভালো না থাকে তাহলে কি হবে? আপনার এত কিছু করে লাভ নেই। কিছু বখাটে পোলাভান আছে, আপনার পোলাভান স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার সময় পিস করে ওই মেয়েদের আসল করে টান মারে, এরকম কিছু আছে না? ওই এলাকার এলাকা কি ভালো? ওই এলাকার শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা ভালো না। আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা এই দেশ এগিয়ে যাচ্ছে, দেশ স্বাবলম্বী হচ্ছে, দেশ খাদ্যের সহায়ক সম্পূর্ণ হচ্ছে, সব কিছু দিয়ে ঠিক আছে, কিন্তু আইন শৃঙ্খলা ভালো না, তখন কী হবে? আর কিছুই ভালো নয়। আপনার ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, লাভ নেই, কিছুই লাভ নেই। আপনি ঠিক তো বাইরে পারতেছেন না, আপনার ঘরে জিনিসপত্র রাখেন, সেটা চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, কিছুই করার নেই আপনার। তাহলে এটা তো কোনো ইয়ে না। এই জন্য আপনার কী কাজ করতে হবে? আপনাদের কাজটা কি? আপনাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, তাই না? খালি ফসল ফলাবেন আর টাকা ইনকাম করবেন, এটার দায়িত্ব না। এটার সাথে আপনাকে বেঁচে থাকার জন্য আরও দায়িত্ব আইন শৃঙ্খলা ভালো রাখা। এই ভালো রাখার জন্য কী করতে হবে? আপনাদের কী করতে হবে? এই যে ইদানিং লক্ষ্য করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। দেখেন না যে কালকে মৌলভীবাজারে 2টা জঙ্গি গাড়ি পেয়েছে, আবার কুমিল্লাতে একটা পাইছে, এর আগে সিলেটে একটা ছিল, চিটাগাঙে একটা, সীতাকুণ্ডে একটা পাইছে। আমাদের যে ঢাকাতে অনেক জায়গায়, কল্যাণপুরে, আজমপুরে, তারপর রূপনগর, মিরপুর, উত্তরা, গাজীপুর, টাঙ্গাইল, বিভিন্ন জায়গায় এই জঙ্গির আস্তানা পাওয়া যাচ্ছে। এরা কারা? এরা কিন্তু খায়া করে ভালো আছে। আগে শুনতাম যে গরিব মানুষের প্রমাণ খারাপ হয়, এখন এই বড় মানুষের বড় লোকের প্রমাণ খারাপ হচ্ছে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা একটু দয়া করে, আপনারা কেউ আছেন দিন এনে দিন খান, কেউ আছে মোটামুটি সচ্ছল, কেউ আছে ভালো সচ্ছল, যে যেভাবে থাকেন না কেন, আপনার ছেলে মেয়ে যদি ঠিক মানুষ না হয়, আপনার ছেলে মেয়ে যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু সব ধ্বংস হয়ে গেল। তো যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনার এলাকায় যদি আপনারা কোনো খারাপ ছেলে মেয়ে দেখেন, ছেলে হোক মেয়ে হোক বা পুরুষ, যে কোনো, অনেক সময় দেখা যায় যে 40 বছর বয়স 45 বছরের লোকেরা এই কাজ করে। যে কোনো খারাপ লোক যখন আমরা আজ করতে পারেন, টের পান, তখন আপনারা আমাদেরকে খবর দিবেন। এই যে আমার ওসি সাহেব আছেন, ওসি সাহেবকে খবর দিবেন যে এই এলাকায় অমুক গ্রামে একটা লোক দেখা যাচ্ছে, তাকে আমরা চিনি না, জানি না, সেই পত্রিকা আছে, বুঝতে পারতেছি না, আপনারা একটু দেখেন। এটা পারবেন আপনারা? হ্যাঁ, আপনাদের এই সুবিধা। কারণ ওই লোকগুলি দেখা যাচ্ছে আপনাদের গ্রামে একটা গরিব লোক আছে, সেই গরিব লোকের ঘরে হয়তো 3টা ছেলে আছে, ওই 3টা ছেলেকে সে টার্গেট করছে, ওই লোকগুলি টার্গেট করে। অন্য কোনো গভর্নমেন্ট লাগা নাই, মানুষ মেয়েটা বেহেস্ত দেওয়া যায়। বেহেস্তকে দিতে হলে এক ভালো কাজ করতে হবে, নামাজ রোজা করতে হবে, যার যার ধর্ম তাকে পালন করতে হবে, তাহলে বেহেস্ত দেবো, নাহলে বেহেস্ত কোনোভাবে বেহেস্ত দিতে পারবেন না। তো যে কথার এক কথা হলো, এই এলাকাটা আপনাদেরই এলাকা, তাই না? এরা আপনাদের পূর্বপুরুষ ছিল, এখন আপনারা আছেন, আপনার ভবিষ্যৎ জেনারেশন ছেলে মেয়ে যারা আছে তারা থাকবে। সুতরাং আপনারা কি করে গেছেন সেটা বড় কথা না, আপনার ছেলে মেয়ে যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করতে হবে। আপনার ছেলেমেয়েরা ভবিষ্যৎ জেনারেশন যারা আছে তারা যাতে ভালো থাকে সেভাবেই কাজ করতে হবে, তাদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে। কিছুই না পারে না তো বলবো যে তোমরা ভালো পথে চলো, খারাপ পথে যেও না, খারাপ মানুষের সাথে মিশো না। খেয়াল রাখবেন তারা কার সাথে মিশে, স্কুলে গেলে স্কুলে গিয়ে কার সাথে মিশে, কোথায় যায়, কি বলে, কি করে, কখন ঘরে ফিরে, কখন ফিরে না, এসে লেখাপড়া করে কিনা বা এসে ঘুমায় কিনা, নাকি রাতে 1টা-2টার সময় আসে। গ্রামের ছেলেমেয়েরা রাতে 1টা-2টা আসার কথা না, তাই না? তখন যখন এটা করে তখন আপনাদের মধ্যে একটু সন্দেহ রাখতে হবে। হয় সে খারাপ পোলাপানের সাথে মিশে, না হয়তো খারাপ কিছু করে, না হয়তো গাঁজা খায়, আর না হয়তো
গেছে, নষ্ট হয়ে গেছে, এরকম চিন্তা ভাবনা করতে হবে, বুঝলেন? আপনাদের গ্রামে মনে হয় যে মুরগির খোয়ার আছে না, মুরগি হাঁস মুরগির খোয়ার, হাঁস মুরগির খোয়ারে সকালবেলা কয়টার সময় খোয়ার করলে দেন আপনারা? 8টার সময় খুলে দেন না? খোলার সময় গুনে দেন না যে কয়টা বাড়ি এসেছে? আবার ঢোকার সময় করেন না কয়টা ঢুকছে? একটা দুই কমায় গেলে বলে শিয়ারে খাইছে মনে হয়, তাই তো? বা কেউ ধরে খাইয়ে বলছে। তো এই ছেলে মেয়ের বেলা একই, এখন ছেলে মেয়ের বেলা ছেলে মেয়ে তো মাসাল্লাহ আমাদের অনেকের 4-5টা করে আছে। এদেরও হিসাব কিরা বাইর করবেন যে সকালবেলা কটার সময় বাইরে হয়, কাজ করতে গেলেও কখন বাইরে হয়, স্কুলে গেলেও কখন বাইরে হয় সেটা খেয়াল করবেন। আবার ঘরে কটার সময় আসে সেটা খেয়াল করবেন, ঠিক আছে? তাহলে ওরা ছোট হয়ে যাবে। আর না গেলে আপনার এলাকা নষ্ট, এবার আর একটা এলাকা নষ্ট হবে, দেখা গেল থানা নষ্ট, থানা নষ্ট হবে, জেলা নষ্ট, জেলা নষ্ট মানে দেশ নষ্ট, দেশ নষ্ট হয় সরকারের বদনাম, সরকারের বদনাম মানে আমার দেশের বদনাম, দেশের বদনাম মানে কি সারা বিশ্বে আমাদের বদনাম। এখন এই যে কিছু লোকের জন্য মুসলমান, আমাদের মুসলমান ধর্ম কি খারাপ ধর্ম? কিছু মানুষের জন্য, কিছু মুসলিমের জন্য এই ধর্মটাকে অনেকে অনেক কিছু বলেছে, যে আমেরিকা, লন্ডন, কানাডা, ইহুদি নাসারারা পর্যন্ত আমাদেরকে নিয়ে এখন কথা বলে যে মুসলমান ধর্ম সন্ত্রাসী ধর্ম। আমরা কি আসলে সন্ত্রাসী? আমাদের নবীজি কি সন্ত্রাসী ছিল? কোনো ধর্মে কি সন্ত্রাসী? যারা নবী রাসূল ছিল, অন্য হিন্দু ধর্মে যারা ছিল, কি বলে মহামানব যারা ছিল বা অন্যান্য ধর্মের মহামানব যারা ছিল, তারা কি খারাপ লোক ছিল? কোনো ধর্মেই খারাপ লোক ছিল না। যারা মহানব ছিল তারা কখনো খারাপ কথা বলে নাই। তারা বলছে যে যার যার ধর্ম শেষে পালন করবে এবং যার যার কর্ম শেষে করবে, কিন্তু খারাপ কর্ম কেউ করবে না। সবাই মানুষের মঙ্গলের জন্য করে। সবাই কিন্তু মানুষ, এই যে অনুষ্ঠান শুরু করার পরে কোরআন আয়াত করছে, এখানেও কিন্তু মঙ্গল কামনা করা হয়েছে, অমঙ্গল কামনা করা হয়নি। কারণ ধর্ম মানে মঙ্গল কামনা করা। তো এইখানে যদি কেউ মানুষ খুন করে, মানুষ হত্যা করে বেহেশতে যেতে চায়, সেটা কেউ বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করা উচিত হবে না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে দুটা জিনিস থেকে আমাদের এখন বিরত থাকতে হবে। এই দুটা জিনিসই সমাজকে এখন নষ্ট করছে। একটা হলো মাদক, একটা হলো মাদক। আপনার ছেলেমেয়েরা তো মাদক নেয় না। মাদক পর্যন্ত কি ওই 1 মাসে 1000-এর মতো আত্মহত্যার প্রস্তুতি নিয়েছে, 1000-এর মতো মহিলা। কেন আত্মহত্যা করতে হবে? কেন? আপনার স্বামী আপনাকে গালমন্দ করে, আপনার ভাই বাবা মা গালমন্দ করে, পাড়া প্রতিবেশী গালমন্দ করে, এটার জন্য আইন আছে। আপনারা আমাদের ওসি সাহেবদের নাম্বার নিয়ে নেবেন, ওসি সাহেবকে জানাবেন, বা কোনো পুলিশ সদস্যের নাম্বার যদি থাকে তাকে জানাবেন, বা অন্যান্য এই যে এনজিওর লোকজন আছে তাদের জানাবেন, ওই প্রশাসনের লোকজন আছে, ইউনো আছে, ইউনোকে জানাবেন, যাকে মানে যে কোনো সরকারি কর্মকর্তাকে জানান, মহিলা বিষয় অধিদপ্তর আছে, সমাজসেবা অধিদপ্তর আছে, এদেরকে জানান। আত্মহত্যা করতে হবে কেন? আত্মহত্যা করলে কি বেহেশতে যাবেন? আত্মহত্যা তো মহাপাপ, এটা তো জানেন নাকি? আত্মহত্যা করলে নাকি বেহেশতে যাওয়া যায় না? বেহেশতে যাওয়া যায় নাকি? লাভ হলে কি আপনি দুনিয়াতে অশান্তিতে আছেন, ওইখানেও অশান্তিতে, কোনো লাভ নেই। সুতরাং এইগুলি করা ঠিক হবে না। এগুলি আপনারা মানুষকে বলবেন, ঠিক আছে? আপনার আত্মীয় স্বজনকে বুঝছেন তো? বুঝে থাকলে আমাদের ডাকে সাড়া দিন, আর বুঝে না থাকলে আমাদের কাছে ফোন দিন যে এই সমস্যা হচ্ছে, কি করবো আমি, ঠিক আছে? আর এই আমাদের সবাইকে হেল্প করবেন, আমাদের জেলা পুলিশ যারা আছে সবাইকে হেল্প করবেন বিভিন্ন কাজে। আর সিএনজি আপনাদের এই যে গরু মোটা তাজাকরণের যে ঋণ দিচ্ছি, সেই ঋণটা ঠিক মতো কাজে লাগাবেন, ঠিক মতো কাজে। এবং এরা তো আরো একটা বিভিন্ন প্রকল্পের ঋণ দেয়, যে যেখান থেকে ঋণ পান না কেন, ঋণটা ঠিক মতো কাজে লাগাবেন। এই গরু মোটা তাজা করেন, আপনারাও মোটা তাজা হন। মোটা তাজা আপনারা মোটা তাজা মানে বুঝেন তো, আপনারা অর্থনৈতিকভাবে মোটা তাজা হন, এটা আমি বুঝছি। দরিদ্র থাকবেন না, স্বাবলম্বী হবেন, এটাই আমি বুঝেছি। মোটা তাজা করেন মানে আপনারা মোটা তাজা, আপনাদের মোটা তাজা মানে আপনারা স্বাবলম্বী হবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন। আর যে কোনো বিষয়ে আমাদেরকে খবর দিন। ধন্যবাদ।